নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখ। আজ আমরা এই উপন্যাসের 11তম পর্ব শুনব। তবে গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পটাতে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে মোটেই ভুলবেন না। তপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও অন্যান্য লেখক লেখিকাদের গল্প উপন্যাস আমি এই চ্যানেলে পাঠ করেছি। যদি শুনতে চান তাহলে প্লেলিস্ট থেকে শুনতে পারেন সেগুলো। আসুন তাহলে আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রায় সারাটা রাত না ঘুমিয়ে ল্যাবরেটরি রুমে কাজ করেছে সায়ন। যে নতুন গায়ে মাখা সাবানটি সে এবারে মার্কেটে ছাড়তে চলেছে তাতে ওতপ্রোত হয়ে থাকবে এমন একটা চমৎকার ফ্লেভার যা শুধু এই রাজ্যেই নয়, অল ইন্ডিয়া মার্কেটেও সাড়া জাগাবে বলে তার বিশ্বাস। তারই জন্য এত ব্যস্ততা, এত পরিশ্রম, কখনো গভীর রাত পর্যন্ত, কখনো বা সারা রাত। সকালে চায়ের আসরে বসে গার্গী বলল, আজ আমি সোজা ফ্যাক্টরিতে যাব, তুমি অফিসটা একাই সামলিও। ফ্যাক্টরি হয়ে অফিসে ফিরতে আমার বেলা 3টে হবে। কয়েকদিনের মধ্যে গার্গী তার অফিসের কাজকর্ম এত দ্রুত পিক আপ করে নিয়েছে যে তা দেখে সায়ন খুবই অবাক। এই অল্প সময়ের মধ্যে অফিসের সব ব্যাপারেই একটা নিজস্ব মতামত গড়ে উঠেছে গার্গী। চমৎকার সব সাজেশনও দিচ্ছে একের পর এক। তাছাড়াও তার চালচলনে, কথাবার্তায়, চাউনিতে সামান্য কমান্ডের ছোঁয়াও দেখতে পাচ্ছে সায়ন। যে কমান্ডটুকু না থাকলে এত বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের কাজ সামলানো সম্ভব নয়। এতদিন গার্গীকে ঠিক এভাবে চেনেনি সায়ন। ঐন্দ্রিলা ছিল শান্ত, নরম স্বভাবের, মৃদুবাক। তার পাশাপাশি গার্গীর তুখর ব্যক্তিত্ব নজর কাড়ে সহজেই। বিশেষ করে গার্গীর একটা বড় গুণ, সে অফিসের সর্বস্তরের কর্মীর সঙ্গে মিশে যেতে পেরেছে এক আশ্চর্য দক্ষতায়। যে কোনো স্তরে কর্মীর সঙ্গে দেখা হলেই তার দিকে তাকিয়ে মৃদু হেসে নট করেছে, অর্থাৎ ইঙ্গিতে বলা কি কেমন চলছে। তাতে সবার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সেদিন অ্যাকাউন্ট সেকশনের কে একজন যেন সায়নের ঘরে এসে খুব প্রশংসাও করেছিল ম্যাডামের। ম্যাডাম তার টেবিলে গিয়ে নিজের হাতে অ্যাকাউন্টসের কাজকর্ম শিখেছেন। গার্গীকে সে কথা বলতেই সে হাসল। আসলে আমি অফিসের ভেতর ঘুরে ঘুরে নজর রাখছি কেউ আবার সাবোটাজ করার উদ্যোগ নিচ্ছে কিনা। সেদিন কালী জীবনবাবুর টেবিলের কাছে গিয়ে দেখি একজন বাইরের লোক দাঁড়িয়ে। লোকটা নাকি প্রায়ই আসে। পরে কালী জীবনবাবুকে ডেকে জিজ্ঞাসা করতেই উনি বললেন ওর নাম লোটন, খুব ভালো ছেলে, ওদের পাড়াই নাকি থাকে। যে রাতে মেশিন বাস্ট করেছিল সেদিন নাকি ওকে নিয়েই ফ্যাক্টরিতে টেলিফোন করতে গিয়েছিলেন। অথচ লোটন নাকি লাইম ইন্ডিয়ায় চাকরি করে। সায়ন আশ্চর্য হয়ে বলল, সে কি, লোকটা কালী জীবনবাবুর কাছে আসে কেন? সে কথাও জিজ্ঞাসা করেছিলাম। তাতে উনি বললেন লোটন খুব বিশ্বাসী ছেলে, লাইম ইন্ডিয়ার অনেক খবরাখবর তার কাছে এনে দেয়। লাইম ইন্ডিয়া যে হুইসপারিং ক্যাম্পেইন শুরু করেছে প্যারাডাইসের বিরুদ্ধে, সে খবরটা নাকি লোটনই এনে দিয়েছিল। মাই গুডনেস! সায়ন বিস্মিত হলো। গার্গী চায়ে চুমুক দিয়ে বলল, আমি কালীজীবন বাবুকে মৃদু ধমক দিয়েছি, বলেছি উল্টোটাও তো হতে পারে। লোটন হয়তো ওর প্যারাডাইসের খবর নিয়ে যাচ্ছে লাইম ইন্ডিয়ায়। তাতে কালীজীবন বাবু ঘাবড়ে গিয়ে বললেন, না ম্যাডাম, তা হতে পারে না, লোটন খুবই বোকাশোকা ছেলে। তবুও আমি কালীজীবন বাবুকে বলে দিয়েছি আপাতত লোটন যেন এই অফিসে না আসে। ফাইন। সায়ন চায়ে শেষ চুমুক দিয়ে বলল, কিন্তু ব্যাপারটা ভেবে ভারী আশ্চর্য লাগছে আমার। তুমি এই দফতরে ও দফতরে চোরকির মতো ঘোরো বলেই লোটনকে তোমার নজরে পড়েছে। আমি তো তা জানতেই পারিনি এতদিন। কেমন মনে হলো লোটনকে? সেই মুহূর্তে পাশের ফ্ল্যাট থেকে একটা পপ সঙের সুর ভেসে আসতেই সায়নের মুখখানা যেন শক্ত হয়ে গেল সহসা। গার্গীও অবাক হলো। এই সাত সকালেই রবার্ট এসে পড়েছেন চন্দ্রদেবীর কাছে। লোকটা আজকাল একটু বেশি যেন আসছে, অসময়েও আসছে। কি এত যে দরকার থাকে এই বাড়িতে কে জানে। কদিন ধরে গার্গীর এও নজরে পড়েছে কে যেন ওদের ফ্ল্যাট থেকে ক্রমাগত নজরদারি করছে তাকে।
বড় ভীষণভাবে লক্ষ্য করছে একজোড়া তীক্ষ্ণ চোখ। ব্রেকফাস্ট সেরে 8:30টার মধ্যেই ফ্যাক্টরির দিকে বেরিয়ে গেল সায়ন। তার গাড়ি সে নিজেই ড্রাইভ করে যায়। গার্গীর জন্য অন্য একটা গাড়ি আসে 9:30টায়। এই অল্প সময়ের মধ্যে গার্গী নিজে খেয়ে সায়নের জন্য লাঞ্চ নিয়ে যাবে অফিসে। অতএব নির্বিঘ্ন মনে দ্রুত ফ্যাক্টরিতে পৌঁছে একটা মিটিং সেরে নিল প্রোডাকশন ম্যানেজার আর ওয়ার্কস ম্যানেজারের সঙ্গে। সবাই বুঝতে পারছে এই নতুন প্রোডাক্টটির সাফল্য ব্যর্থতার ওপর অনেকখানি নির্ভর করছে কোম্পানির অস্তিত্ব। সায়ন সবাইকেই বলে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত বাজারে নতুন প্রোডাক্ট পৌঁছচ্ছে ততক্ষণ এর একটি তথ্যও যেন বাইরে লিক আউট না হয়ে যায়। কেন এই গোপনীয়তা তা কাউকে বলেনি, তবু সবাই মোটামুটি আঁচ করে নিয়েছে ব্যাপারটা। কোম্পানির যে সংকট চলছে তার আঁচও যেন নতুন প্রোডাক্টের গায়ে না লাগে। এমনকি মধুমন্তী রায় মজুমদারকেও বলে দেওয়া হয়েছে প্রোডাক্ট তৈরি না হওয়া পর্যন্ত কোনো অ্যাড যেন না দেওয়া হয় কাগজে। এত গোপনীয়তা সত্ত্বেও গার্গী একদিন সায়নকে বলেছে সে প্রোডাকশন ম্যানেজার কৌশিক দত্তকে বিশ্বাস করছে না। তার চাল চলন মতিগতি ভালো ঠেকছে না তার কাছে। সায়ন অবশ্য বলেছে প্রোডাকশনের ব্যাপারে একটু বিশ্বাস রাখতেই হবে তার ওপর, আর সেই জন্যেই কৌশিক দত্তকে ইদানিং বেশ গুড হিউমারে রেখেছে। নানান জটিল ব্যাপার নিয়ে আলোচনাও করেছে তার সঙ্গে, যাতে কৌশিক দত্তর ধারণা হয় সে কোম্পানির যথেষ্ট আস্থাভাজন অফিসার। ফ্যাক্টরি সেরে সায়ন অফিসে ফিরে এলো 3টের একটু আগেই। ফিরে এসে দেখল অফিসেও দারুণ তৎপরতা। হঠাৎ যেন কাজের জোয়ার এসেছে। গার্গী তার নিজের চেম্বারে নেই, বসে আছে কমার্শিয়াল ম্যানেজার রোহিতাশ্ব মিত্রের সামনে। খুব গভীরভাবে আলোচনা করছে তাদের পরবর্তী পরিকল্পনা, যাতে একই দিনে সর্বত্র পৌঁছে দেওয়া যায় তাদের নতুন প্রোডাক্ট। এই সাবানটি বাজারে বেরোনোর সঙ্গে সঙ্গে নিশ্চিত গাত্রদাহ শুরু হয়ে যাবে লাইম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের। তারা হয়তো আবার আজেবাজে অ্যাড দিয়ে এই প্রোডাক্টটিরও গুডউইল নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। তাদের দাঁত ও নখ বাড়িয়ে দেওয়ার আগেই বাজার ধরিয়ে দিতে হবে নতুন সাবানটি। সায়নের ধারণা একবার প্রোডাক্ট বাজারে ধরে গেলে তার বাজার নষ্ট করে দেওয়া একটু কঠিন হবে, করলেও সময় লাগবে, আর তার মধ্যেই হু হু করে সেল বাড়িয়ে নিতে হবে। তার জন্যই প্রোডাকশন এবং মার্কেটিং দু ক্ষেত্রেই তাকে এগোতে হচ্ছে টায় অঙ্ক কষে। আগে একবার প্রবল ধাক্কা খেয়েছে বলেই এবারে এমন করা সতর্কতা। মাইক্রো সিস্টেম ডিটারজেন্ট পাউডারের প্রোডাকশনে হঠাৎ যেভাবে মার খেয়ে গেল তারা, তা আগে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। ইতিমধ্যে বোম্বের মার্কেট থেকে এ ধরনের একটা ডিটারজেন্ট পাউডার এসে দারুণ রমরমা ব্যবসা করছে কলকাতায়। সায়ন নিশ্চিত তার মগজ থেকে যে ফর্মুলাটা বেরিয়েছে তা দিয়ে তৈরি ডিটারজেন্ট পাউডার বেরোলে বোম্বের প্রোডাক্টকেও তারা হারিয়ে দিতে পারত। দীর্ঘশ্বাস ফেলে সায়ন ভাবল অতএব নতুন গায়ে মাখা সাবানটিই এখন তাদের কোম্পানির ট্রাম্প কার্ড। রোজবেরি ড্রিম বাথের পাশাপাশি তাদের নতুন সাবান। না, নতুন সাবানটির নাম সে এখনও প্রকাশ করেনি কারো কাছে। একমাত্র গার্গীর সঙ্গেই কাল রাতে শোবার আগে বেশ কিছুক্ষণ আলোচনা করেছে প্রোডাক্টটি নিয়ে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাফল্যের সম্ভাবনা কতটুকু তা নিয়েও। এত সব ভাবতে ভাবতে লাঞ্চ আওয়ারের পর কাজে মন দেবে বলে সবে প্রস্তুত হয়েছে সায়ন, ঠিক সে সময় হঠাৎ গার্গীর প্রবেশ। স্যার, আপনার সঙ্গে কয়েকটা জরুরি আলোচনা ছিল। সায়ন বড় করে হাসল। গার্গী মাঝে মধ্যে এভাবে তাকে চেম্বারে একা পেলে রসিকতার সুরে কথা বলে। সেও গম্ভীরভাবে বলল, বলুন এমডি সাহেব। আমার মনে হয় এই স্টেটে যখন আমাদের প্রোডাক্টের সেল নিয়ে কিছু সমস্যা হচ্ছে তখন একই সঙ্গে বাইরের স্টেটগুলোতেও আমরা প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। রাইট ইউ আর। সায়ন অ্যাপ্রুভ করার ভঙ্গিতে বলল, কথাটা আমিও কদিন ধরে ভেবেছিলাম। অন্তত প্রথম দফায় বিহার, উড়িষ্যা, অন্ধ্র এই রকম কয়েকটা স্টেটে যদি সেলস ক্যাম্পেইন করি। আমি কমার্শিয়াল ম্যানেজারের সঙ্গে সেই আলোচনাই করে এলাম এক্ষুনি। মিস্টার মিত্র রাজি হলেন সঙ্গে সঙ্গে, বললেন তিনি নিজে অন্তত 2টো স্টেট ঘুরবেন। বাহ! সায়ন চমৎকৃত হলো। গার্গী এর মধ্যে অনেক ডিসিশন নিজেই নিচ্ছে সায়নের সঙ্গে পরামর্শের অপেক্ষা না করেই, যাতে পরিকল্পনাটা রূপায়িত হতে পারে যত দ্রুত সম্ভব। হেসে বলল, তাহলে চলো, বাকি স্টেটগুলো তুমি আর আমি মিলে দুজনে ঘুরে আসি কয়েকদিন, একটু বেড়ানোও হবে। গার্গী হঠাৎ থমকে গিয়ে বলল, দুজনেই?
কিন্তু একবার বেরোলে তো 7-10 দিনের আগে কলকাতায় ফিরে যাবে না। এই মুহূর্তে অফিস ছেড়ে দুজনে চলে যাওয়া কি ঠিক হবে? একেই তো স্যাবোটেজের আশঙ্কায় আমাদের ঘুম হচ্ছে না। তাহলে কি বলছো, আমি একাই ঘুরে আসবো? হ্যাঁ, একাই তো যাওয়া উচিত। বলেই গার্গী সহসা কুঁকড়ে গেল। সেক্ষেত্রে আমি একাই বা থাকবো কোথায়? ঠিকই। আসন্ন সমস্যার কথা উপলব্ধি করে সায়নও থমকে গেল মুহূর্তে। মাস দেড়েক আগে শেষবারের মতো যখন ট্যুরে বেরিয়েছিল বিলাসপুরে, ঐন্দ্রিলা একাই ছিল বাড়িতে। সেই ট্যুর থেকে ফেরার মুহূর্তেই শুরু হয়ে গিয়েছিল তার সর্বনাশের পালা, যার রেস তার জীবন থেকে এখনও কাটেনি। সে জানে কাটবেও না আর কোনো দিনও। এই কলঙ্কের দাগ একবার যার গায়ে লাগবে তা লেগে থাকবে সারা জীবন। সে এও জানে এখন কলকাতার তাবৎ মানুষ তাদের শরৎ বোস রোডের বাড়ির পাশ দিয়ে যেতে যেতে আঙ্গুল তুলে দেখায় যে এই দেখো, এই সেই বাড়ি যেখানে ঐন্দ্রিলা নামে এক ভারী সুন্দরী বউ ছিল। গার্গীর কথার উত্তরে অন্যমনস্কের মতো সায়ন ঘাড় নাড়ল। ঠিকই তো, কোথায় থাকবে তুমি একা একা? গার্গী তার চেম্বারে ফিরে যাবার একটু পরেই সায়নের চেম্বারে এসে ঢুকলেন মধুমন্তী রায় মজুমদার। মধুমন্তী আজকাল প্রায় টুকটাক কাজ নিয়ে আসছেন তার কাছে। হঠাৎ করেই যেন বেশ বদলে গিয়েছেন মধুমন্তী। কদিন আগেও যিনি ছিলেন বিষণ্ণতার প্রতীক, মুখের হাসিটি ছিল ম্লান, এখন হঠাৎ তার চলনে বলনে হাসিতে এক ধরনের প্রাণ চাঞ্চল্য। এই মুহূর্তে তার পরনে প্রিন্টেড রঙের সিল্ক শাড়ি, স্লিভলেস ব্লাউজ গায়ে, ঠোঁটে গাঢ় লিপস্টিক। তার সামনে বসে মিষ্টি করে হেসে বললেন, স্যার, আপনি কিন্তু এখনো নতুন প্রোডাক্টের নাম আমাকে বলেননি। নাম না জানলে অ্যাডের কপি লেখা যাচ্ছে না। অ্যাড এজেন্সির লোকরা রোজই তো আসছে। সায়ন হাসে। দেব বুঝতেই তো পারছেন ব্যাপারটা একটু সিক্রেট রাখছি। সমস্ত প্রোডাক্ট আগে মার্কেটে এসে পৌঁছক, তারপর একটা বড় করে বিজ্ঞাপন বেরোবে কাগজে, হই হই করে। স্যার, আমাদের নতুন এমডি কাল আমার চেম্বারে এসেছিলেন। অনেক খোঁজ খবর নিলেন আমার বিজ্ঞাপন সম্পর্কে। কয়েকদিন আগেও আমাকে তার ঘরে ডেকে জানতে চেয়েছিলেন অ্যানুয়াল বাজেট কত, কোন সিজনে কত টাকার অ্যাড দেওয়া হয় কাগজে, কোন প্রোডাক্টকে আমরা বেশি হাইলাইট করি ইত্যাদি। তাই নাকি? সায়ন যেন ব্যাপারটা জানতই না এমন মুখভঙ্গি করল। আসলে কাল রাতে গার্গী তাকে মধুমন্তী সম্পর্কে সতর্ক হতে বলেছে। হঠাৎ নাকি গার্গী কাল ঢুকে পড়েছিল মধুমন্তীর চেম্বারে। ঢুকে একটু হতচকিতই হয়ে পড়েছিল, কারণ সে মুহূর্তে মধুমন্তীর সামনে বসেছিলেন প্রোডাকশন ম্যানেজার কৌশিক দত্ত। খুব নিচু গলায় কথা বলছিলেন দুজনে। হঠাৎ গার্গীকে দেখে চমকে উঠেছিলেন। আরও আশ্চর্য এই যে দুজনে তখন বেশ মৌজ করে সিগারেট খাচ্ছিল। সায়ন অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, মধুমন্তীও? গার্গী উত্তর দিয়েছিল, হ্যাঁ, তাই তো দেখলাম। আমাকে অবশ্য দেখিয়ে সিগারেট নিভিয়ে ফেলেছিল ওরা, একটু থতমতই খেয়ে গিয়েছিল। কিন্তু গার্গীর মুখে যে কথাটা শুনে সত্যি অবাক হয়েছিল সায়ন, তা হলো পুলিশ অফিসার দেবাদ্রি সান্যালের তদন্তের হদিশ পেয়ে। ঐন্দ্রিলার মৃত্যুর পর তার ঘরে নাকি একটা আধপোড়া সিগারেট পাওয়া গিয়েছিল অ্যাস্ট্রের ভেতর, লেডিস সিগারেট। ঐন্দ্রিলা কখনো শখ করে সিগারেট খায়নি সংবাদটি জানানো ওই দেবাদ্রি সান্যালের অনুমান, তাহলে হত্যাকারীদের কেউ একজন মহিলা ছিলেন এবং সিগারেট খেয়েছিলেন তিনি। সেই মহিলা কি তাহলে? কৌশিক দত্তের সঙ্গে বসে সিগারেট খাচ্ছিলেন মধুমন্তী, এই খবর জেনে ভুরুতে কোচ পড়েছিল সায়নেরও। পরক্ষণেই গার্গী তার সহজাত ক্ষমতায় অদ্ভুতভাবে বিশ্লেষণ করেছিল মধুমন্তীর ইদানিংকার চালচলন সম্পর্কে। মধুমন্তীর সম্পর্কে সেদিন সন্দেহ প্রকাশ করেছিল দেবাদ্রি সান্যালও। গার্গীও কড়া নজর রেখেছে তার ওপর। সে খবর নিয়ে জেনেছে সম্ভবত মধুমন্তীর একটা গোপন সম্পর্ক গড়ে উঠেছে কৌশিক দত্তের সঙ্গে। আজকাল প্রায় নাকি দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। হয়তো তাই মধুমন্তীকে ঘিরে গার্গীর এহেন সন্দেহ। সেদিন দেবাদ্রি সান্যাল গার্গীকে বলেছিলেন 5ই এপ্রিল মধুমন্তী তার এক পুরুষ বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন আউটিংয়ে। রাতে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত আর ফিরতে পারেননি। অতএব মধুমন্তীর পক্ষে সে রাতে ঐন্দ্রিলার কাছে পৌঁছানোটা কিছুমাত্র অসম্ভব নয়। হয়তো ঐন্দ্রিলা চিনত প্যারাডাইজ প্রোডাক্টসের অ্যাডভার্টাইজিং ম্যানেজারকে। তার সঙ্গে সেই পুরুষ বন্ধু অর্থাৎ কৌশিক দত্তের থাকাটাও হয়তো অসম্ভব নয়। কৌশিক দত্তের চালচলনও ইদানিং সন্দেহজনক হয়ে উঠেছে।
ফ্যাক্টরি কিংবা অফিসের স্যাবোটেজের পেছনে তার হাত আছে বলে ভাবছে সায়ন। তার পক্ষে মধুমন্তীর সহযোগিতায় ঐন্দ্রিলাকে এমন ভাবনার মধ্যেই মধুমন্তী হঠাৎ জিজ্ঞাসা করল, স্যার আপনি নাকি ট্যুরে বেরোচ্ছেন? কৌশিক মধুমন্তীর ভাবনায় এমন ডুবেছিল সায়ন যে মধুমন্তী তার সামনে বসে আছে খেয়ালই ছিল না। সম্বিত ফিরতেই ঘাড় নাড়ল। হ্যাঁ। এবারও একা যাচ্ছেন নাকি? সায়ন চমকে উঠল হঠাৎ। কেনই বা এই কথা জানতে চাইছেন মধুমন্তী তা বুঝতে পারল না। কি এক অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা চিনচিন করে উঠল যেন। স্যার বলছিলাম ম্যাডামকেও সঙ্গে নিয়ে যান, একা থাকতে হয়তো ওর অসুবিধা হতে পারে। আবারও বিস্মিত হয়ে মধুমন্তীর কথার অর্থ বুঝতে চাইল সায়ন। মধুমন্তী কি চাইছে গার্গী তার সঙ্গে ট্যুরে যাক, ফাঁকা হয়ে যাক অফিসটা, তাহলে তাদের পক্ষে আরও একটা স্যাবোটেজ করতে সুবিধা হবে? হেসে বলল, ঠিক আছে ভেবে দেখি। কাল আরও একটা খবর পেয়েছে সায়ন। লাইম ইন্ডিয়ার রাহুল রায়কে বরখাস্ত করেছেন ওদের চেয়ারম্যান। একেবারে অতর্কিতেই চিঠিটা ধরানো হয়েছে তাকে। তার জায়গায় কৌশিক দত্ত নাকি জয়েন করতে চায়। তাই কি যাওয়ার আগে কৌশিক দত্ত একটা চরম আঘাত দিয়ে যাবে বলে ভেবে রেখেছে? তাই কি গার্গীকে নিয়ে যেতে বলছে মধুমন্তী? ভাবতে ভাবতে বেশ অন্যমনস্ক হয়ে গিয়েছিল সায়ন। হঠাৎই চমক ভাঙল মধুমন্তীরই কথায়। স্যার আজকাল কিন্তু আপনি খুব অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে পড়েছেন। সায়ন সম্বিত ফিরে পেয়ে মধুমন্তীর দিকে তাকায়। লিপস্টিক রঞ্জিত লাল ঠোঁটের ভেতরে সাদা ধবধবে দাঁতের শাড়ি বার করে হাসছে মধুমন্তী। আজকের হাসির ধরনটাই যেন একটু আলাদা। সেই হাসিতে সায়নের মতো অবিচল পুরুষের মনেও বোধহয় চাঞ্চল্য জাগায়। থিতু হতে সে বলল, আসলে খুব টেনশনে আছি বুঝলে। এমনিতেই টার্নওভার ফল করছে, তার ওপর বহু টাকা ইনভেস্ট করে নতুন প্রোডাক্ট বাজারে ছাড়া হচ্ছে। এটাতেও লস খেলে কোম্পানি মাজা ভেঙে মুখ থুবড়ে পড়বে, উঠে দাঁড়ানোর ক্ষমতাই আর থাকবে না। এসব নিয়ে আপনি এত কিচ্ছু ভাববেন না স্যার। মধুমন্তী আবার চমৎকার হাসিতে তার শরীরে ঝংকার তুলল। এবার অ্যাডের যে স্কিমিং হয়েছে তাতে দেখবেন হু হু করে বাজার ধরে নিয়েছে প্যারাডাইসের নতুন প্রোডাক্ট। ঠিক আছে, কাল পরশু একবার দেখাবেন তো স্কিমটা। অ্যাডভার্টাইজমেন্টের ওপর অনেকখানি নির্ভর করছে এবারের সাফল্য। পরদিন সকাল সকাল ফ্যাক্টরিতে যেতেই ভারী চমৎকৃত সায়ন। একটা উল্লাস ছড়িয়ে পড়ল তার শরীরে। সারা ফ্যাক্টরির হাওয়ায় তখন উড়ে বেড়াচ্ছে জুঁই ফুলের গন্ধ। কারখানার লেবার থেকে ওয়ার্কার্স ম্যানেজার সবাই ওতপ্রোত হয়ে ডুবে আছে জুঁই ফুলের চমৎকার সুবাসে। তার কয়েক রাত্রি জাগরণের ফলে এই নতুন ফর্মুলাটি আবিষ্কৃত হয়েছে। তার জের হিসেবে জুঁই ফুলের গন্ধমাখা এই নতুন প্রোডাক্টটি। গন্ধটা নাকে শুকতে শুকতে বেশ কিছুক্ষণ বিভোর হয়ে নিজেই রইল সায়ন। তাহলে তার ফর্মুলা ঠিক ঠিক রূপায়িত হয়েছে ফ্যাক্টরিতে। দু একদিনের মধ্যেই নতুন প্যাকে মুড়ে ঝকঝকে চেহারায় বেরিয়ে আসবে তাদের কোম্পানির নতুন সাবান। ওয়ার্কার্স ম্যানেজারকে একটা মস্ত থ্যাঙ্কস জানিয়ে অফিসের দিকে ফিরে চলল সে। প্রোডাকশন ম্যানেজার আজ আসেনি এখানে। অবশ্য তার না আসার কারণ সায়ন নিজেই। দিন দুয়েক আগে গার্গী সতর্ক করে দিয়েছে সায়নকে, প্রোডাক্ট ফাইনাল হয়ে যেদিন বেরোবে সেদিন কৌশিক দত্তকে কোনো একটা কাজ দিয়ে বাইরে পাঠিয়ে দিতে। সেভাবেই কাল কৌশিক দত্তকে সে পাঠিয়ে দিয়েছে নর্থ বেঙ্গলে। দিন চারেক ট্যুর দিয়ে বলেছে, আমার নিজেরই নর্থ বেঙ্গলে যাওয়ার দরকার ছিল মিস্টার দত্ত, কিন্তু এই মুহূর্তে যে যেতে পারছি না। আপনি আমার হয়ে কাজটা মিটিয়ে আসুন। ফ্যাক্টরির দিকটা আমি ওয়ার্কার্স ম্যানেজারকে দিয়ে চালিয়ে নেব। অফিসে এসেও জুঁই ফুলের গন্ধের ব্যাপারটা কারোর কাছে ভাঙল না সে। বলবে আরও দু একদিন পরে। অবশ্য সে জানে ফ্যাক্টরির কোনো এমপ্লয়ি নিশ্চয়ই চাউর করে বলে দেবে কাল অথবা পরশু। তবু যতক্ষণ পারা যায়। পরদিন সকালে চায়ে চুমুক দিতে দিতে হঠাৎ কাগজে একটা বিজ্ঞাপনের দিকে নজর পড়তেই বেশ চমকে উঠল সায়ন। গত কয়েকদিন ধরেই ক্রমাগত একটা বিজ্ঞাপন বেরোচ্ছিল কাগজে। আপনার বয়স যদি হঠাৎ 5 কিংবা 10 বছর কমিয়ে দেওয়া যায় তাহলে আপনি কি করবেন? সায়ন বুঝতে পারেনি কারা দিচ্ছে এই বিজ্ঞাপনটা। বিজ্ঞাপনের নিচে কোনো কোম্পানির নাম ছাপা ছিল না। আজ দেখলো সেই একই বিজ্ঞাপন, শুধু তার সঙ্গে যোগ হয়েছে আরও কয়েকটা লাইন। যদি আপনার ত্বক আরও মোলায়েম আরও মসৃণ হয়, যদি আপনার স্নানের পর সারাদিন ধরে গায়ে ফুরফুর করে জুঁই ফুলের গন্ধ।
বিজ্ঞাপনটা পড়ে ভুরু দুটোয় অনেকক্ষণ কোচ পড়ে রইল সায়নের। কারা প্রতিদিন এই একটা দিচ্ছে তা এখনও বিজ্ঞাপনে প্রকাশ করা হয়নি। অ্যাড এজেন্সিও নতুন, কিন্তু কেন যেন মনে হচ্ছে তার হয়তো কোনো সাবানেরই বিজ্ঞাপন এটা। ভাবনাটা তার মগজে চক্কর দিতেই হঠাৎ প্রবল একটা ধাক্কা খেল সে। হু হু করে রক্তচাপ যেন বেড়ে গেল। তাহলে কি অন্য কোনো কোম্পানি প্যারাডাইসের আগেই তৈরি করে ফেললো জুঁই ফুলের গন্ধমাখা সাবান? তাই যদি হয় তবে তো ভীষণ সর্বনাশ হয়ে যাবে তাদের কোম্পানির। তাহলে তার এতদিনের ল্যাবরেটরিতে পরিশ্রম, তার আবিষ্কৃত ফর্মুলা সবই ব্যর্থ, নিষ্ফল। এত টাকা সে ইনভেস্ট করেছে এবার। তবে কি তার ফর্মুলা অন্য কোনোভাবে পাচার হয়ে গেছে অন্য কারো কাছে? হয়তো লাইম ইন্ডিয়ারই কেউ গোপনে জেনে গেছে তার পরিশ্রমের ফল। সহসা শরীরের ভেতরে সায়নের এক কাঁপুনি শুরু হলো। গার্গীর কাছে সে তো বড় মুখ করে বলেছিল, দেখো এবার যা একখানা প্রোডাক্ট বাজারে ছাড়ছি। চা খেতে খেতে হঠাৎ আর চোখে একবার গার্গীর দিকে তাকালো সে। গার্গী এক মনে তাদের কোম্পানির লস অ্যান্ড প্রফিটের ব্যালেন্স শিটটা দেখছে। কালই নাকি চিফ অ্যাকাউন্টস অফিসারকে বলে সে 3 বছরের ব্যালেন্স শিট আনিয়ে নিয়েছে। সায়ন একবার ভাবল বিষয়টা নিয়ে গার্গীর সঙ্গে আলোচনা করবে কিনা, কিন্তু তাতে নিশ্চিত শক পাবে গার্গী। খুবই অন্যমনস্কভাবে সেদিন ফ্যাক্টরিতে ঘুরে দুপুরবেলা অফিসে পৌঁছেই মধুমন্তীকে ডেকে পাঠালো সায়ন। অ্যাটাচি খুলে সেদিনকার খবরের কাগজটা বার করে মেলে ধরল মধুমন্তীর সামনে। দেখুন তো মিসেস মজুমদার, এটা কাদের বিজ্ঞাপন? যে অ্যাড এজেন্সির নাম দেওয়া আছে বিজ্ঞাপনের নিচে ছোট্ট করে, সে এজেন্সি কাদের আপনি নিশ্চয়ই জানেন। এটা তো লাইম ইন্ডিয়ার বিজ্ঞাপনও নয়। মধুমন্তী হঠাৎই মুচকি মুচকি হাসতে থাকলো সায়নের দিকে তাকিয়ে। তার হাসির রকম দেখে হঠাৎই খুব রাগ হয়ে গেল সায়নের। ভদ্রমহিলা কয়েকদিন ধরে যেন অতিরিক্ত প্রগল্ভতা দেখাচ্ছেন তার ঘরে এসে। আজও একটা 3/4 ব্লাউজ পরে এসেছেন, ঠোঁটে গাঢ় লিপস্টিক, কথায় কথায় শুধু হেসে উঠছেন। হাসতে হাসতে মধুমন্তী বললেন, স্যার আপনি কিছুই জানেন না? সায়ন আশ্চর্য হয়ে বলল, না স্যার, এটা তো আমাদেরই ফ্যাক্টরির বিজ্ঞাপন। সে কি, 7 দিন ধরে কাগজে বিজ্ঞাপন বেরোচ্ছে অথচ আমিই জানলাম না? তাছাড়া সাবানে যে জুঁই ফুলের গন্ধ মেশানো হয়েছে সেটা তো মাত্র কালই ফ্যাক্টরিতে জানাজানি হয়েছে। তার আগে পর্যন্ত ব্যাপারটাকে তো আমি স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল রেখেছিলাম। আপনি কখন সে খবর জোগাড় করে কাগজে অ্যাড দিলেন? স্যার আর কেউ না জানলেও আমাদের এমডি তো জানেন। তিনিই তো 7 দিন ধরে এই বিজ্ঞাপন বেরোবে বলে এমন প্ল্যানিং করেছেন। এমনকি এবারের বিজ্ঞাপনের কপিও তার নিজের হাতে করা। এই যে আপনার বয়স যদি হঠাৎ। স্ট্রেঞ্জ। সায়নের চোখের পলক পড়ছে না। গার্গী তাহলে ব্যাপারটা তার কাছেও চেপে গিয়েছে। তার অগোচরে মধুমন্তীকে দিয়ে এত কাণ্ড করিয়েছে, তাই মধুমন্তী কদিন ধরে খুব এনজয় করছে ব্যাপারটা। মধুমন্তী আবারও বললেন, আরও আছে স্যার, কাল এই বিজ্ঞাপনটা আবার রিপিট হবে আমাদের কোম্পানির নাম না দিয়ে। কেবল পরশু বেরোবে এর সঙ্গে আর একটা লাইন, মসৃণ ত্বকের জন্য নতুন সাবান, জেসমিন ফ্লেভার সোপ। এই দেখুন স্যার লেআউট। সায়ন থতমত খেয়ে গেল। নতুন সাবানের নামও তো সে কারোর কাছে প্রকাশ করেনি, একমাত্র গার্গীর কাছে ছাড়া। অথচ সেই সাবানের নাম দিয়ে বিজ্ঞাপনের লেআউট পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে। স্যার এবারের বিজ্ঞাপনের ক্যাপশন কিন্তু দারুণ হয়েছে। কারা বিজ্ঞাপনটা দিচ্ছে কেউ জানে না, অথচ সর্বত্র এক মজার আলোচনা হচ্ছে। যদি বয়স সত্যিই কমে যায় তাহলে কে কি করবে? এমনকি আমাদের অফিসের একজন টাইপিস্ট বলছে, যদি বয়সটা কমে যেত তাহলে সে আর একবার পিএসসিতে কম্পিট করে ক্লার্ক হওয়ার চেষ্টা করত, যাতে আর টাইপ না করতে হয় তাকে। আবার একজন বলছে বয়স কমে গেলে সে ফুটবলার হওয়ার চেষ্টা করত। এমনকি অ্যাকাউন্ট সেকশনের বয়স্ক অ্যাসিস্ট্যান্ট হরিগোপাল বাবু বলছেন বছর 15 বয়স কমে গেলে নাকি তিনি অন্য একটা মেয়েকে বিয়ে করতেন, তার এই বউটা নাকি একদম বাজে। বলতে বলতে হেসে উঠল মধুমন্তী। অথচ কেউ জানে না এটা আমাদেরই কোম্পানির বিজ্ঞাপন। সিক্রেসি বজায় রাখার জন্য আমরা এবার অ্যাড এজেন্সি পর্যন্ত বদলে ফেলেছি। শুনতে শুনতে অবাক হলো সায়ন, মুগ্ধ ও উল্লাসিতও হলো। গার্গী তাহলে সবার অগোচরে এমন অদ্ভুত সব প্ল্যানিং করছে সায়নের সঙ্গে কোনো রকম পরামর্শ না করে। সারপ্রাইজিং তো। সেদিন বিকেলের দিকে তার চেম্বারে একলাটি বসে আছে,
হঠাৎ তার কাছে একজন অচেনা লোক একটা চিঠি দিয়ে গেল, সিল করা ব্রাউন রঙের খাম। সায়ন চিঠিটা খুলতেই বেশ আশ্চর্য, স্তম্ভিত। কৌশিক দত্তের রেজিগনেশন লেটার। তাতে লেখা, আপনার কোম্পানিতে কাজ করে কোনো দিনই জব স্যাটিসফ্যাকশন পায়নি। কোম্পানির সব প্রোডাক্টই ABC থেকে Z পর্যন্ত আপনার নিজের হাতেই তৈরি। প্রোডাকশন ম্যানেজারের কোনো রোলই নেই তার মধ্যে। শুধু অন্যের ফর্মুলা ইমপ্লিমেন্ট করতে কারই বা পছন্দ হয় বা ভালো লাগে, নিজের সৃষ্টির রূপায়ণও তো দেখতে ইচ্ছে হয়। তাই চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ চিন্তিত মুখে বসে রইল সায়ন। এইরকম একটা আশঙ্কা সে একেবারেই করেনি তা নয়, কিন্তু এই মুহূর্তে মনে হলো অভাবিত। হঠাৎ কৌশিক দত্ত চলে গেলে খুবই অসুবিধা হবে। ম্যানুফ্যাকচারিংয়ের চূড়ান্ত রহস্যটুকু সায়নের হাতে থাকলেও কৌশিক দত্ত এই কোম্পানির অনেক কিছুই জানে, অনেক ফর্মুলা, অনেক গোপন তথ্য। এই হেন সংকটময় মুহূর্তে তার চলে যাওয়ার পেছনে কি কোনো উদ্দেশ্য আছে? সকালে অভ্যাস মতো ঘর পরিষ্কার করতে গিয়ে হঠাৎ খাটের তলার এক দুরূহ কোণ থেকে এক টুকরো পাথর উঠে এলো গার্গীর হাতে। বেগুনি রঙের একখণ্ড স্বচ্ছ স্ফটিক ঝকঝকে পাথর। হাতের তেলোয় রেখে উঠে দাঁড়াতেই সকালে চিকন রোদ লেগে ঝলমল করে উঠল। প্রাপ্তিটি চমৎকার, কিন্তু গার্গী ভেবেই পেল না এহেন স্ফটিক খণ্ডটি কেনই বা পড়েছিল খাটের নিচে। কার এটা? সবার নজর এড়িয়ে কতদিন ধরেই বা পড়ে আছে। জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই অবশ্য মনে হলো কোনো আংটিতে সেট করে আঙ্গুলে পড়লে ভারী সুন্দর দেখাবে। তাহলে কি রুঙ্কা অর্থাৎ ঐন্দ্রিলার কোনো আংটি থেকে খুলে পড়ে গিয়েছিল কখনো আর খুঁজে পায়নি, নাকি সায়নের? ভাবতে ভাবতে সহসা তার স্মৃতিতে ঝলক দিয়ে উঠল, ঠিক এই রূপোর পাথর সেট করা দুল সে কারোর কানে দেখেছে গত 2-1 দিনের মধ্যে, কিন্তু কার কানে তা মনে পড়ল না এই মুহূর্তে। আংটি নয়, কানের দুলেই ভালো মানাবে স্ফটিক খণ্ডটি। এইরকম মনে হতেই পরক্ষণে ভাবল, ঐন্দ্রিলার যে এরকম কোনো পাথর বসানো দুল ছিল না সে বিষয়ে সে নিশ্চিত। ঐন্দ্রিলার সমস্ত শাড়ি, গহনাগাটি যা যা আছে তা গার্গী মোটামুটি সবই জানে। ঐন্দ্রিলাই দেখিয়েছে বা শুনিয়েছে কতবার। নতুন কোনো গহনা তৈরি করলেই গার্গীকে ডেকে আগে দেখাতো, এই দেখ মিতুন। কিন্তু পাথরটা যদি ঐন্দ্রিলার না হয়ে থাকে তাহলে কার? অন্য কারোর হয়ে থাকলে তাহলে এই ফ্ল্যাটের খাটের নিচে পড়ে রইলই বা কী করে? তবে কি কারোর কানের দুল থেকে ছিটকে পড়ে গেছে এটা? তাহলে কেনই বা খোঁজেনি কেউ, নাকি খুঁজেও পায়নি, অথবা খোঁজার সময়ই পায়নি? শেষ বাক্যটি মাথায় চলকে ওঠার সঙ্গে সঙ্গে প্রায় বিশ্বরূপ দর্শন হলো গার্গীর। পুলিশ ইন্সপেক্টর দেবাদ্রি সান্যাল তাকে বলেছিলেন কোনো মহিলাও জড়িত আছে এই হত্যাকাণ্ডের সঙ্গে। তার প্রমাণ হিসেবে অ্যাস্ট্রের ভেতর থেকে পাওয়া আধপোড়ার লেডিস সিগারেটের কথা বলেছিলেন সেদিন। এই মুহূর্তে গার্গীরও মনে হলো দেবাদ্রি সান্যালের কথাই বোধহয় ঠিক, আর তাই এই বেগুনি রঙা পাথরটি হত্যাকাণ্ডের অন্যতম ক্লু হিসাবে এতদিন সবার অগোচরে জিরোচ্ছিল খাটের নিচে, ঝুম হয়ে বসেছিল পেছনের পায়ের কোণ ঘেঁষে। পাথরটি নিশ্চয়ই ছিটকে পড়েছিল সেই মহিলার কানের দুল থেকে। হয়তো হত্যাকাণ্ডের পূর্ব মুহূর্তে ঐন্দ্রিলা, যত নরম সরম মেয়ে সে হোক না কেন, কিছু প্রতিরোধ নিশ্চয়ই সৃষ্টি করেছিল বা অন্তত করতে চেষ্টা করেছিল। হয়তো সেই সময় এই ধস্তাধস্তিতে বা কোনো কারণে কানের দুল থেকে এই মধুর বিচ্যুতিটুকু বিশ্বস্ত প্রমাণ হিসেবে ধরা দিয়েছে গার্গীর কাছে। উল্লাসিত হলো গার্গী, কিছুটা স্বস্তিও। কিন্তু বেগুনি রঙা স্বচ্ছ ছকনা এই স্ফটিক খণ্ডটি তাহলে কার? খুবই অন্যমনস্কভাবে হঠাৎ কুড়িয়ে পাওয়া পাথরটি কাগজের মোড়কে যত্ন করে ভরে আলমারির এক গোপন আস্তানায় রেখে দিল সে। পরের সুবিধা মতো কাজে লাগানো যাবে। আপাতত সকালের এই ব্যস্ততম মুহূর্তে তার সামনে আরও 2 লক্ষ কাজ। ঐন্দ্রিলা কাজের লোক রাখেনি বলে গার্গী প্রথমে বলেছিল, থাক, আমারও দরকার নেই। অবশ্য তখন তার ঘাড়ে প্যারাডাইজ প্রোডাক্টসের মতো একটা ভারী কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব চাপেনি। এখন বুঝতে পারছে ঘর সংসারের হাজারো ঝামেলা চুকিয়ে 9:30টার মধ্যে অফিস বেরোনো কী দুঃসাধ্য কাজ। আজ অবশ্য বেরোবে 10টায়, প্রথমে ফ্যাক্টরিতে যাবে। তবু ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে সে কিচেনে ঢুকে পড়ল তাড়াতাড়ি। কিচেন থেকে পাশের ফ্ল্যাটের অনেকখানি স্পষ্ট দেখা যায়। প্রায় চোখে পড়ে একজোড়া চোখ কি গভীর অনুসন্ধিৎসায় সর্বক্ষণ অনুসরণ করছে তাকে।
দৃশ্যে কখনো গা ছমছম করে ওঠে তার, কখনো মনে হয় ওই চোখ চোরার রহস্য আবিষ্কার করতে পারলেই হয়তো ধরা পড়ে যাবে ঐন্দ্রিলার হত্যাকারী। কিন্তু কে এমনভাবে সর্বক্ষণ নজর রাখছে তার ওপর? চন্দ্রাদেবী, হিমন, নাকি রবার্ট অনিল, নাকি অন্য কেউ? রবার্ট অনিল ছাড়াও আরও বহু মানুষের আনাগোনা সে দেখতে পায় পাশের ফ্ল্যাটে। চন্দ্রাদেবীর বন্ধু বান্ধবের সংখ্যাই বেশি, বান্ধবীও আসেন কেউ কেউ। সর্বক্ষণ গমগম করছে ঘর। কখনো রবার্ট সঙ্গে করে নিয়ে আসে কোনো রূপসী তরুণীকে, চন্দ্রাদেবীর সঙ্গে জরুরি কথা বলে, জরুরি পরামর্শ সেরে, কখনো চায়ের কাপে ঠোঁট ডুবাতে ডুবাতে হা হা করে হেসে ওঠে। চুরুটের ধোয়া উড়িয়ে আবার ফিরে যান তার নীল মারুতি চড়ে। কয়েকদিন আগে গার্গীদের ফ্ল্যাটে খবর এসেছিল একজন জাদরের লয়ার সঙ্গে করে নিয়ে এসেছেন রবার্ট। সায়নকে একবার যেতে হবে ওদের ফ্ল্যাটে। সায়ন অবশ্য গিয়েও ছিল। কী কথা হয়েছিল তার শোনা হয়নি গার্গীর, সায়নও বলেনি। রাতে রাতে হঠাৎ গার্গীর চোখ আজকাল প্রায়ই অনুসরণ করে পাশের ফ্ল্যাটের কার্যকলাপ। কাল সে দেখেছিল দুটো চোখ এক জাফরির ভেতর দিয়ে নজর রাখছে তার ওপর। সে তৎক্ষণাৎ রান্না ফেলে দ্রুত এসে দাঁড়িয়েছিল ব্যালকনিতে। চোখ চোরা অমনি সরে গিয়েছিল, যেন তার তাড়া খেয়ে লুকিয়েছিল নিজেকে। কয়েকদিন ধরে খুবই রহস্যময় লাগছে ব্যাপারটা। একবার ভেবেছিল সে নিজেই চলে যাবে পাশের ফ্ল্যাটে, গিয়ে দেখবে আসল ব্যাপারটা কি। কিন্তু পরে নিবৃত্ত করেছিল তার এই উপচে ওঠা কৌতূহল। এখনও সময় হয়নি। আরও পরে তার এই অনুসন্ধিৎসা চরিতার্থ করবে। আরও একটু গড়াতে দিতে হবে ব্যাপারটা। আজ কিন্তু সেই চোখ দুটো আর দেখা যাচ্ছে না। হয়তো সে বুঝতে পেরেছে সে যেমন অনুসরণ করছে গার্গীকে, গার্গীও তাকে অনুসরণ করে চলেছে অলক্ষ্যে, বড় তীব্রভাবে। তবে সুখের কথা, কয়েকদিন যাবৎ পুলিশের নজরদারি থেকে কিছুটা রেহাই পেয়েছে তারা, সাংবাদিকের হাত থেকেও। ঈশ্বরকে ধন্যবাদ। মনে হচ্ছে তাদের বিয়েটা আপাতত জল ঢেলে দিয়েছে পুলিশ, সাংবাদিক ও আপামোর জনগণের অপার কৌতূহলের আঁচে। পুলিশ হয়তো ব্যস্ত তাদের চার্জশিট তৈরি করতে, সাংবাদিকরা তাদের নিস্তরঙ্গ বিবাহিত জীবনে আর কোনো উত্তেজনার আগুন আবিষ্কার না করতে পেরে ছোটাছুটি করছে অন্য সংবাদের পেছনে। অতএব আপাতত তাদের সামনে কিছুটা শান্তিপূর্ণ জীবনযাপন, যদিও অফিস নিয়ে বেশ একটা টেনশন রয়েই গেছে। সে তো প্রফেশনাল হ্যাজার্ড থাকবেই। সায়ন আগেই বেরিয়ে যাচ্ছে আজকাল, গার্গী একটু পরে। আজও সে তৈরি হয়ে দরজা লক করে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছিল তরতর করে। হঠাৎ মুখোমুখি হলো চন্দ্রাদেবীর। লন পেরিয়ে সিঁড়ির দিকে দ্রুত পদক্ষেপে নেমে আসছিলেন চন্দ্রাদেবী, পেছনে রবার্ট অনিল। এর আগেও চন্দ্রাদেবীর মুখোমুখি এভাবে হয়নি তা নয়, তবে আজ চন্দ্রাদেবীর মুখের দিকে তাকাতেই গার্গী কেমন যেন চমকে উঠল হঠাৎ। কেমন যেন হিংস্র খরদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে চন্দ্রাদেবী। সেই তীব্র চাউনি এমনই প্রখর যেন পারলে ভস্ম করে দেবেন তাকে। বেশ ঝলমলে একটা সিল্কের শাড়ি পরেছেন, ঠোঁটে গাঢ় লিপস্টিক। এই বয়সেও চন্দ্রাদেবী প্রায় তরুণীর সাজ পছন্দ করেন, কিন্তু চাউনিতে, চলনে বলনে, ভঙ্গিমায় এক ভয়ঙ্কর জাহাবাজ মহিলা। তাকে দেখে গার্গীর বুকের ভেতরে এক ধরনের ভীরু কাঁপন। ঐন্দ্রিলার কাছেও সে শুনেছিল তার দিকেও এভাবে বিষ দৃষ্টি হানতেন মহিলা। ঐন্দ্রিলা বলতো, বুঝলি, এক সংসারে থাকলে কি যে হাল হতো আমার। এক সংসারে না থেকেও ঐন্দ্রিলার হাল যে কি হয়েছে তা তো সবাই দেখতেই পেয়েছে। দিয়াও বিপদ বুঝে পালিয়ে নিস্তার পেয়েছে। তাহলে কি চন্দ্রাদেবী? পেছনেই রবার্ট অনিল ছিলেন। গার্গীর দিকে নজর পড়তেই এক ঝলক হাসলেন যেন। হাসিতে এক ধরনের স্বর্গীয় দীপ্তিই যেন বা। গার্গীও তার মুখে হাসি আনার চেষ্টা করল, কিন্তু হাসি ফুটলই না যেন। শুধু চন্দ্রাদেবীর পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো গরম ছ্যাঁকা লাগলো গায়ে, শিরশির করে উঠল তার শরীর। গেটের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়িটা। তার ড্রাইভারের নামটি ভারী অদ্ভুত, ফুটটুস। নামের মতোই তার চেহারাটা ছোটোখাটো, কিন্তু বেশ শক্তপোক্ত গরম। প্রতিদিন সে টায় 9:30 এসে গেটের বাইরে দাঁড়িয়ে হর্ন দেয়। আজ অবশ্য 10টায় আসার কথা ছিল। গার্গীকে দেখে চট করে স্টিয়ারিং ছেড়ে নেমে খুলে ধরল পেছনের দরজা। গাড়ির ভেতরে নিজেকে বিন্যস্ত করতে করতে গার্গীর মাথায় চন্দ্রাদেবী আর রবার্টের ভাবনায় ভিড় করে রইল। দুজনে এত সকালে কোথায় বেরিয়েছিলেন?
এই পড়ন্ত বয়সেও দুজনের ভেতরে কি করে এতখানি ভাব থাকে। এমন নানান ভাবনায় বুঁদ হয়ে থাকতে থাকতে একসময় এসে পৌঁছলো ফ্যাক্টরিতে। দেখল খুবই ব্যস্ত হয়ে ঘোরাফেরা করছে সায়ন। প্রায় যুদ্ধকালীন তৎপরতায় সাবানগুলো প্যাকিং হচ্ছে একটা বড় শেডের নিচে। রোজবেরির রং ছিল গোলাপি, নতুন প্রোডাক্টের রং ধবধবে সাদা, জুঁই ফুলের মতো রং, জুঁই ফুলের মতো গন্ধ। সাদা ডিম্বাকৃতি সাবানের মাঝখানে লেখা জেসমিন ফ্লেভার। ইচ্ছা করে এবার প্যারাডাইসের নাম লেখা হয়নি সাবানের গায়ে, তবে মোড়কের ওপর এক জায়গায় অন্যরকম লেটারিংয়ে ছোট্ট করে লেখা আছে প্যারাডাইস প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। গার্গেরই প্রস্তাব ছিল এরকম। সায়ন তৎক্ষণাৎ অনুমোদন করছিল তার প্রস্তাব। ইয়েস, আই প্রপোজড। নতুন ম্যানেজিং ডিরেক্টর যেভাবে ভেবেছেন তাই হবে। তারপর হেসেছিল গার্গির দিকে তাকিয়ে। জেসমিন ফ্লেভারের অনেক কিছুই তো তোমার, বিজ্ঞাপন, প্যাকিং, মার্কেটিং। জেসমিন ফ্লেভার যদি মার্কেট ধরে ফেলে তা তোমারই কৃতিত্বে। তৎক্ষণাৎ প্রতিবাদ করেছিল গার্গী। ফর্মুলা তো বেরোলো তোমার মাথা থেকে, আর কৃতিত্ব হবে আমার। দুজনের ঝগড়া এভাবেই চলছিল কিছুক্ষণ। ঝগড়া নাকি পারস্পরিক কমপ্লিমেন্ট। আজ ফ্যাক্টরিতে পৌঁছেই চারপাশের বিপুল তৎপরতা দেখে কিছুক্ষণ মুগ্ধ হয়ে রইল গার্গী। প্যাকিং কমপ্লিট হলে সাবানগুলো ভরা হচ্ছে মোটা পিচবোর্ডের বাক্সে। বাক্স ভর্তি হলে পরক্ষণেই তা চলে যাচ্ছে ট্রাকে লোড হবে বলে। সায়নের মুখে তখন উপচে পড়ছে এক স্বর্গীয় দীপ্তি। বারবার ঘুরে ঘুরে দেখছে বিভিন্ন সেকশনের কর্মকুশলতা। বোধহয় এরই নাম সৃষ্টির আনন্দ। এক একটি শোভকে প্রায় একটি সন্তানেরই মতো। নিজস্ব ফর্মুলায় তৈরি নতুন রঙের নতুন গন্ধের সাবান। মোড়কে ভরা হয়ে গেলে হেসে উঠছে ঝলমলে চেহারায়। কয়েকদিনের মধ্যেই এই হাজার হাজার মোড়ক ট্রাকে ট্রাকে ছড়িয়ে পড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, অন্য কয়েকটি রাজ্যেও। সেখান থেকে চলে যাবে গৃহস্থের ঘরে। সবাই ঝলমলে চেহারায় মোড়কটি হাতে নিয়ে গন্ধ শুকতে শুকতে বলবে, বাহ, দারুণ তো সাবানটা, কি সুন্দর জুঁই ফুলের গন্ধ, নতুন বেরোলো বুঝি। কেউ বা বাথরুমে ফেনা তুলে গায়ে মাখতে মাখতে ভাববে, যদি আপনার বয়স 5, 10 কিংবা 15 বছর কমিয়ে দেওয়া হয় তাহলে। সায়নের খুশি খুশি মুখের দিকে তাকিয়ে গার্গী দেখল তার বয়সও যেন এক ঝটকায় অনেকখানি কমে গেছে। নতুন প্রোডাক্ট নিয়ে গত কয়েকদিন তার টেনশনের শেষ ছিল না। কেবলই ভাবনা যদি আবার কোনো স্যাবোটাজ হয়, বাধা পড়ে যায় কোনোভাবে। তবু যতক্ষণ না পৌঁছচ্ছে জেলায় জেলায়, অন্য রাজ্যে, ততক্ষণ চিন্তা একটা থেকেই যাবে। অবশ্য যে কোনো ব্যবসায় এই ধরনের চিন্তা, টেনশন, আশঙ্কা তো সর্বক্ষণের সঙ্গী। আর চিন্তা থাকে বলেই তো সাফল্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যায় এভাবে। প্যাকিংয়ের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এমনই অবস্থায় দুজনে ফ্যাক্টরি থেকে বেরিয়ে চলে এলো অফিসে। এখন গার্গীর অনেক কাজ। কাল কমার্শিয়াল ম্যানেজার রোহিতাশ্ব মিত্রকে বলে রেখেছিল, একটা মিটিং ডাকবেন তো মিস্টার মিত্র, সব সুপারভাইজারদের নিয়ে, ঠিক বেলা 4টে। ঠিক কাটায় কাটায় 4টের সময় তার চেম্বার ভরিয়ে দিলেন রোহিতাশ্ব মিত্র। সেলস সুপারভাইজারদের নিয়ে বসে গার্গী পরিষ্কার একটা ছক তৈরি করে দিল ঘণ্টাখানেকের মধ্যে। কাল ভোরে উঠে সবাই একযোগে ছড়িয়ে যাবে জেলায় জেলায়, যোগাযোগ করবে ডিস্ট্রিবিউটারদের সঙ্গে, বড় বড় এজেন্ট, হোলসেলারদের সঙ্গে। ইতিমধ্যে ট্রাকে ট্রাকে ভর্তি হয়ে হাজার হাজার জেসমিন ফ্লেভার পৌঁছে যাবে স্টকিং এজেন্টদের গোডাউনে। 2-3টে রাজ্য জুড়ে তুমুল গতিতে চলবে সেলস ক্যাম্পেন। মিটিং শেষ হতেই অ্যাডভার্টাইজিং ম্যানেজার মধুমন্তী রায় মজুমদার ঢুকলেন একগোছা পোস্টার প্যাম্পলেট নিয়ে। ভালো একজন কমার্শিয়াল আর্টিস্টকে দিয়ে চমৎকার কয়েকটা ডিজাইন করা হয়েছে এবার। সেগুলো গার্গীর সামনে মেলে ধরতেই চমৎকৃত হলো সে। তাতে বড় করে দুটো জেসমিন ফ্লেভারের ছবি আঁকা, দুধ সাদা রঙের, পাশেই খোলা মোড়ক, তাতে জুঁই ফুলের ছবি। প্যাম্পলেট, পোস্টারগুলো দোকানের দরজায় সেঁটে দেওয়া হবে। কোথাও বা দড়ি টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া হবে শক্ত কাগজের ওপর ছাপানো প্যাম্পলেটগুলো। সব মিলিয়ে কদিন শুধু জেসমিন ফ্লেভারের জয় জয়কার। তারপর কয়েকদিন টেনশন নিয়ে অপেক্ষা করা, জেসমিন ফ্লেভার বাজারে ক্লিক করলো কিনা। সে এক টান টান অপেক্ষার দিন। মধুমন্তীর সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎই প্রবলভাবে চমকে উঠল গার্গী। বুকের ভেতরে ছলাৎ করে উঠল এক ঝলক রক্তের ঢেউ। মধুমন্তীর কানেই তো তুলছে বেগুনি রঙা পাথর বসানো চমৎকার দুটো দুল।
সকাল থেকে সে মনেই করতে পারছিল না কার কানে এরকম দুল দুলছে। দেখতে দেখতে তার নজরে পড়ল মধুমন্তীর আঙ্গুলের বেগুনি রঙা পাথর বসানো আংটি। তার মানে ম্যাচিং করিয়ে তৈরি করেছে এই দুটো। রোজকার মতো আজও সুন্দর করে সেজেছে মধুমন্তী। সায়নও সেদিন বলছিল মধুমন্তী আগে এমন করে সাজত না, আজকাল খুব সাজে পেয়েছে তাকে। অন্যমনস্কভাবে গার্গী জিজ্ঞাসা করে বসল, বেশ রং মিলিয়ে দুল আংটি পরেছেন তো মিসেস রায় মজুমদার, নতুন গড়ালেন নাকি এগুলো? মধুমন্তী প্রথমটায় বেশ অবাক হয়ে গেলেন। হঠাৎ তাদের এমডি অফিসের কাজের কথা ছেড়ে গয়নার গল্প শুরু করলেন তার সঙ্গে। হেসে উত্তর দিলেন, না, অনেক দিনের, তবে পাথরগুলো বদলে ফেললাম হঠাৎ। গার্গীর মুখ থেকে তার অজান্তেই বেরিয়ে পড়ল, তাই নাকি? কেন বলুন তো? বোধহয় কথাগুলো একটু জোরেই বেরিয়ে এসেছিল গার্গীর মুখ থেকে। আরও বিস্মিত হয়ে মধুমন্তী জবাব দিল, এমনি। তারপর হেসে ফেলে বলল, পুরনো অনেক কিছুই বদলে ফেলছি আস্তে আস্তে, হয়তো আরও বদলাবো। মধুমন্তীর কথাগুলো কেমন হেয়ালির মতো লাগলো। কেন যেন হঠাৎ দুর্বোধ্য মনে হলো তাদের অ্যাডভার্টাইজিং ম্যানেজারের চাউনি, হাবভাব, হাসিও। তার দুলে বেগুনি রঙা পাথর তাও সম্প্রতি বদলেছে, তার সঙ্গে তার সেদিনকার সিগারেট খাওয়ার দৃশ্য, সব মিলিয়ে কিসের যেন একটা সংকেত দিয়ে গেল গার্গীর ভেতর। সেদিন রৌনক মুখার্জির ইন্টারভিউ নিতে গিয়েও এক প্রবল ধাক্কা খেয়ে ফিরে এসেছে। কেন যেন তার ষষ্ঠ ইন্দ্রিয় সেদিন তাকে বলেছিল রৌনক মুখার্জির সঙ্গে দেখা হলেই একটা অমোঘ ক্লু এসে হাজির হবে তার সামনে। গার্গী চৌধুরী থেকে হঠাৎ মিতুন মুখার্জি হয়ে গিয়ে তাই সামান্য বদলে ফেলেছিল তার চেহারা, সাজ। শাড়ির বদলে সালোয়ার কামিজ, শীতের ভেতর লুকিয়ে ফেলেছিল সিঁদুরের চিহ্নটুকু। হেয়ারস্টাইল বদলে হঠাৎ বব করে নিয়েছিল চিরুনির সামান্য কারসাজিতে। তার সঙ্গে চোখে এমন চশমা যার কাছে সামান্য আলো আধারি ভাব, তাতে চোখ দুটো তেমন স্পষ্ট হয় না বাইরে থেকে। এমন অদ্ভুত প্রায় ছদ্মবেশে সেদিন গিয়েছিল রৌনক মুখার্জির সাক্ষাৎকার নিতে। কিন্তু সৌভাগ্যই হোক অথবা দুর্ভাগ্যই 1 ঘন্টা বসে থাকার পরও তার দেখা পায়নি। তবে তার চেম্বারে একা একা বসে থাকতে থাকতে ডেস্ক ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টোতেই 5ই এপ্রিলের দিনটি চোখে পড়তেই চমকে উঠেছিল। সেখানে লেখা, টু মিট রুমকা অ্যাট 7:30। সেদিন বিকেলেই টেলিফোনে তাই প্রায় লিডিং কোয়েশ্চেনের মতো রৌনক মুখার্জিকে জিজ্ঞাসা করেছিল কেন গিয়েছিলেন ঐন্দ্রিলার সঙ্গে দেখা করতে। সে জিজ্ঞাসায় এমন আকস্মিকতা ছিল যে না যায়নি না বলে কাপা গলায় রৌনক বলেছিলেন, আপনি কি করে জানলেন? সেদিন রিসিভার রেখে দেওয়ার বহুক্ষণ পর পর্যন্ত গার্গীর নিঃশ্বাস বন্ধ করে ভেবেছিল, তাহলে কি রৌনক মুখার্জি? যদি তাই বা হবে, তবে সেদিন তার সঙ্গে কোনো মহিলা ছিলেন কি? তাহলে কে সেই মহিলা যিনি এই নৃশংস হত্যাকাণ্ডের সহযোগী হয়েছিলেন রৌনকের? তিনি কি সেই মেয়েটি যে রৌনকের প্রেমিকা ছিল, পরে স্ত্রী হয়েছে, যাকে ভালোবাসত বলেই রৌনক সে সময় উপেক্ষা করেছিল ঐন্দ্রিলাকে? কিন্তু হঠাৎ এই মুহূর্তে গার্গীর মনে হলো হয়তো সেই মেয়েটিই না, মধুমন্তীই ছিলেন সেই মহিলা। 2 প্রতিদ্বন্দ্বী কোম্পানি, 2 অ্যাডভার্টাইজিং ম্যানেজারের মধ্যেও হয়তো এমন কোনো যোগসাজশ আছে, এমন কোনো কার্যকারণ যার পরিণামে ঐন্দ্রিলাকে। রৌনক মুখার্জির কথা এখনও ঘুণাক্ষরেও বলেনি সায়নের কাছে গার্গী। সায়ন হয়তো কষ্ট পাবে এমন আশঙ্কা করি। পরে সময় হলে সব কথা তাকে খুলে বলতে হবে। সব প্রমাণ হাতে এসে গেলে তখন না বলেই বা উপায় কি? সেদিন অফিস থেকে ফেরার পথেও এইসব কূট ভাবনাগুলো গার্গীর মাথায় ঘোরপাক খাচ্ছিল। হঠাৎ একটা বাস স্টপের কাছে কি যেন দেখতে পেয়ে চমকে উঠে ফুটটুসকে বলল, একটু দাঁড়াও তো। গাড়ি ক্যাচ করে থেমে গেল বাস স্টপের কাছে। গার্গী মুখ বাড়িয়ে বলল, তুমি এখানে? খুব অবাক হয়েছে দিয়াও। ম্লান হেসে বলল, একটা দরকারে এসেছিলাম, বাড়ি ফিরবো, তাই বাসের জন্য দাঁড়িয়ে। জায়গাটা ক্যামাক স্ট্রিটের মোড়। বাড়ি বলতে দিয়া কোন বাড়ি বলছে তা বুঝে উঠতে পারল না গার্গী। বলল, কোন দিকে যাবে তুমি? যাদবপুর। ঠিক আছে, উঠে এসো, তোমায় আস্তানায় পৌঁছে দিয়ে আসি। দিয়া সজোরে ঘাড় নাড়ল। না না, বাস এক্ষুনি এসে যাবে। গার্গী হাসল। না হয় ওদের বাড়ির ওপর রাগ আছে, তা বলে কি আমার ওপরও তোমার রাগ? দিয়া আর না করার উপায় পেল না। গার্গী দরজা খুলে দিতেই এসে বসল তার পাশে।
এখানে কোথায়? দিয়া ইতস্তত করে বলল, একটা চাকরির সন্ধানে আছি, একজন বলেছিল দেখা করতে। তাই? দেশপ্রিয় পার্ক পার হয়ে সার্দার্ন এভিনিউ ধরল ওরা। ঢাকুরিয়া ব্রিজ পার হয়ে কিছুক্ষণ হু হু করে যেতেই যাদবপুরের এইচবি বাস স্ট্যান্ড। তৎক্ষণাৎ দিয়া বলল, এখানেই নামবো। কেন? এখানে কেন? বাড়িতে পৌঁছে দিয়ে আসি। দিয়ার প্রবল আপত্তি সত্ত্বেও গার্গী তার গাড়ি ঢুকিয়ে দিল সেন্ট্রাল রোডে। দিয়া বোধহয় কিছুতেই চাইছিল না গার্গী তার বাড়িতে যাক, কিন্তু গার্গীর ভারী কৌতূহল হচ্ছিল শ্বশুরবাড়ি থেকে চলে এসে কেমন আছে দিয়া। সে যে খুব একটা সুখে নেই তা তার বিষণ্ণ মুখ দেখলেই বোঝা যায়। সেন্ট্রাল রোড থেকে অনেকটা ভেতরে 1.5খানা ঘর নিয়ে থাকে দিয়া। মনে হলো একাই। বাইরের আধখানা ঘরে একটা লম্বা সোফা রাখার পর সেন্টার টেবিল সেট করার জায়গা নেই। ঘরটা বেশ সাজানো গোছানো। একদিকের দেওয়ালে পুরুলিয়া থেকে আনা ছৌ নাচের মুখোশ, অন্যদিকের দেওয়ালে একটা পেইন্টিং, বেশ বড় আর চমৎকার। বসো, আমি আসছি বলে পর্দা সরিয়ে ভেতরে ঢুকে গেল দিয়া। এক মুহূর্ত পর্দা সরে যেতেই গার্গী দেখল ভেতরের ঘরটা বেশ বড়। একটা ডাবল বেডেড খাট, খাটের ওপরে দামি বেড কভার। পর্দার সঙ্গে রং মিলিয়ে ঘরটা বেশ ঝকঝকেও। গার্গী তারিফ করল, দিয়ার বেশ রুচি জ্ঞান আছে। কিন্তু চারপাশে একটু নজর চালাতেই গার্গীর হঠাৎ মনে হলো দিয়ার এখানে কেউ যেন আসে, সম্ভবত একজন পুরুষই। সোফার পাশে একটা ছোট্ট টুল, তার উপর একটা অ্যাশট্রে, তার ভেতরে সিগারেটের ছাই, টুকরো সিগারেটও। অদ্ভুত কাণ্ড তো। কে আসে দিয়ার বাড়িতে? ডবল বেডেড খাটই বা কেন? একটু পরেই একটা ঢিলে ঢালা ম্যাক্সি পরে দিয়াও ঘরে ঢুকতেই যে কৌতূহলটা অনেকক্ষণ ধরে গার্গীর মনে উকিঝুঁকি দিচ্ছিল সেটাই বলে ফেলল শেষ পর্যন্ত। ঠিক কি হয়েছিল বলো তো ও বাড়িতে? হঠাৎই বা চলে আসতেই হলো কেন তোমাকে? একটা ব্যাপার অবশ্য বুঝতে পারছি, এরকম জাদ্রেল শাশুড়ি থাকলে সে বাড়িতে থাকা খুবই মুশকিল, তবু শাশুড়ি তো সব নয়। হঠাৎ দিয়ার মুখের চেহারা বদলে গেল, চোখ দুটো যেন জল জল করে উঠল। বলল, উফ, ওরা কি ডেঞ্জারাস তুমি জানো না। গার্গী লক্ষ্য করেছিল দিয়ার পরিবর্তন। সে তো শাশুড়ি সম্পর্কে না হয় বলা যায়, কিন্তু হিমন, তোমার হাজব্যান্ড? দিয়া আরও যেন উত্তেজিত হয়ে বলল, না, সে কথা বলা যাবে না। গার্গী অবাক হয়ে বলল, কি বলা যাবে না? হিজ। দিয়া থেমে যেতে গার্গী আরও বিস্মিত হয়ে বলল, দেখে একটু ইম্যাচিওর্ড মনে হয়। শুধু কি তাই? বুঝলে দিয়া, কারণ মা যদি ছোট থেকে ছেলের ওপর বেশি ডমিনেট করে তাহলে এমনটা হয়। এই ক্ষেত্রে তোমার উচিত ছিল প্রবলেমটাকে অন্যভাবে ট্র্যাকল করা। দিয়া হঠাৎ চেঁচিয়ে উঠল, হবে না, হবে না, হবে না, কোনোভাবেই কিচ্ছু করা যাবে না। হি ইজ ইম্পর্টেন্ট। কথাটা এমন অতর্কিতে বলল দিয়া যে দারুণ একটা শখ খেল গার্গী। এতটা সে হিমনকে দেখে ভাবেনি। হিমনের চেহারা সায়নের মতোই লম্বা চওড়া, ওয়েল বিল্ড। শুধু তফাৎ এই যে সায়ন প্রচণ্ড স্মার্ট, কথাবার্তায় তুখর। প্রবল পার্সোনালিটির জন্য তার উপস্থিতিটাই কেমন পৌরুষময়। পাশাপাশি হিমন চুপচাপ, শান্ত, জড়ভরতের মতো ঘরের কোণে লুকিয়ে থাকে। ভাবতে ভাবতে আরও দু একটা কথা বলে উঠে পড়ল গার্গী। ঠিক আছে, আজ চলি। বাড়ির গেটে পৌঁছে গাড়িটা ছেড়ে দিল। ফুট্টুসকে বলল, কাল সকাল 10টায় এসো। আজকের ঘটনাটা তার ভুরুতে একটা কোচ ফেলেছিল। গেট খুলে সেই রকম অন্যমনস্কভাবেই ঢুকতে যাচ্ছিল হনহন করে। গেটের মুখে দেখল যথারীতি নীল মারুতিটা দাঁড়িয়ে। তার মানে রবার্ট নীল এসেছেন রোজকার মতোই। সেদিন কয়েক মুহূর্ত কথা বলে মনে হয়েছিল লোকটা খারাপ নয়, কিন্তু যে মুহূর্তে মনে পড়ে লোকটা চন্দ্রদেবীর জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করে, তার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক আছে, তখনই রবার্ট নীল সম্পর্কে একটা বিরক্তি এসে ভিড় করে মনের মধ্যে। কেমন একটা ইরিটেশন হয়। গেট খুলে সিঁড়ির মুখে ঢুকতে না ঢুকতেই হঠাৎ দুম করে লোডশেডিং। সঙ্গে সঙ্গে চারপাশের কলকাতা ডুবে গেল নিকষ অন্ধকারে। অনেকক্ষণ আগেই সন্ধে পেরিয়ে গেছে। সে ওঠার সিঁড়িটাও ভালো করে দেখতে পাচ্ছে না। আস্তে করে একবার ডাকলো, মোহন, মোহন। কিন্তু সময় মতো মোহনও কাছাকাছি নেই। বাধ্য হয়ে অন্ধকারে হাতড়ে হাতড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল।
পার্স হাতড়ে পার করলো দরজার চাবিটা। দরজা খুলে সবে ভেতরে ঢুকেছে, হঠাৎ কে যেন পেছন থেকে সজোরে জাপটে ধরল তাকে। এমন জোরে চেপে ধরেছে যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। শেষ করলাম শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখের 11তম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।